আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং মোটামুটি সবাই হচ্ছে ঈদের আমেজটা কাটিয়ে ফেলেছো। এবং আমরা কিন্তু দেখলাম যে ঈদের আমেজটা আমরা মানে কাটিয়ে উঠে আমাদের পড়াশোনার দিকেও একটু মনোযোগ দেওয়া খুবই জরুরি। প্রথমেতেই দুঃখিত যে আমার একটু লাইফটা স্টার্ট করতে দেরি হলো, তার মূল কারণ হচ্ছে নেটওয়ার্ক অনেক প্রবলেম করছে। এখানে বেশ সন্ধ্যা থেকে একটু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা ছিল, সো টুকটাক বৃষ্টি হচ্ছে, ঝড়ো হাওয়া, তো নেটওয়ার্কটা একটু দুর্বল আই গেস। সো ক্যামেরাটা অন করতে পারছি না, কারণ ক্যামেরাটা অন করলে দেখা যাবে যে আমি কথা বলছি, বাট আমার কথাটা হয়তো আগে আসছে কিন্তু আমার যে কমান্ড অর্থাৎ আমি যা লিখছি সেটা হয়তো পরে যাবে। সো এই বেশ কিছু বেসিক প্রবলেমের কারণে আমরা হচ্ছে ক্যামেরাটা অন করতে পারতেছি না। সো আমি একটু দেখি কারা কারা জয়েন করতেছো। যারা যারা জয়েন করতেছো তারা সবাই মেনশন টেনশন দিয়ে দিতে পারো তোমাদের ফ্রেন্ডদেরকে। এবং আশা করতেছি আজকের ক্লাসটা অনেক মজার হবে এবং ইন্টারেস্টিং হবে। আমাকে তোমরা শুনতে পারতেছো কিনা ঠিক মতো সেটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানিয়ে দাও। এবং কে কোথা থেকে জয়েন করলা সেটাও আমাকে জানাও, কে কিভাবে জয়েন করলা, কারো কি পড়াশোনার মাঝখানে জয়েন করতে হয়েছে কিনা সেটাও জানাতে পারো। ঠিক আছে, পরবর্তীতে তোমরা রেকর্ডেড ক্লাসও দেখে নিতে পারো। সো তোমাদের যদি কারো জরুরি কাজ থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সেই কাজে চলে যেতে পারো। ঠিক আছে, সো আমি একটু দেখি যে কারা কারা আমরা জয়েন করতে পারতেছি। ওকে, ডান, ঠিক আছে। ওকে, সো হচ্ছে তোমরা চাইলে এখানে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিতে পারো এন্ড আশা করতেছি আমরা ক্লাসটা এখন শুরু করে দিব। ওকে ওকে, সো এই ব্যাপারটা হচ্ছে যে আমরা রাইট ফর্ম অফ ভার্বস বললে যে জিনিসটা খেয়াল করি বা রাইট ফর্ম অফ ভার্বস আমাদের মাথার ভিতরে আসলেই যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে কি, যে ভার্বের যে ফর্মগুলো আছে সেগুলো সঠিক করে লেখা। এখন এই রাইট ফর্ম অফ ভার্বসটা কিন্তু বেসিকলি তোমরা যারা এসএসসি লেভেলে আছো, ইদার তোমরা যারা এইচএসসি লেভেলে আছো, সব ক্ষেত্রে এটা জরুরি। এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে সব জায়গায়, বিকজ আমরা এখানে একটা পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলতেছি। এই পার্টস অফ স্পিচটা হচ্ছে কি, ভার্ব, তাই না? এই পার্টস অফ স্পিচটা হচ্ছে কি, এই পার্টস অফ স্পিচটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভার্ব। সো এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি ধরতে পারি বা বুঝতে পারি যে ঘটনাটা কি বা ঘটনাটা কেন। সো চলো আমরা একটু দেখা এবং দেখার চেষ্টা করি। সো এই রাইট ফর্ম ভার্বস হচ্ছে স্পেশালি তোমরা যারা এসএসসি দিবা তাদের, তো আসলে যারা এসএসসি 2022 ব্যাচ আছো তাদের জন্য বলতেছি যে তোমরাও এই ক্লাসটা মনোযোগ দিয়ে করবে। আর যারা অলরেডি এসএসসি 2021, যারা কিনা আপকামিং এইচএসসি 2023, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের এসএসসি তে আর কোনো আবশ্যিক বিষয়ের উপর কোনো প্রকার অ্যাসাইনমেন্ট বা কিছু থাকছে না। সো ইন দ্যাট রিগার্ড তোমাদের জন্য এটা আরো ইম্পর্টেন্ট হবে। আমরা বেসিকলি রাইট ফর্ম ভার্বটাকে বোর্ড কোশ্চেনের আদলে সাজিয়েছি, যাতে করে আমরা বোর্ড কোশ্চেনগুলোকে একটু সলভ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা হচ্ছে কিছু নিয়ম জেনে নিতে পারি। সো আই গেস তোমরা সবাই রেডি আছো এবং আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে কোশ্চেনের যে হেডিংটা, অর্থাৎ যে কোশ্চেনটা থাকে তার হেডিংটা জানাটা খুবই জরুরি। তোমরা যখন এইচএসসি এক্সাম দিবা তখন হচ্ছে মোটামুটি এই 3 ধরনের হেডিং এ তোমাদের এই রাইট ফর্ম অফ ভার্বস RFOV এটা এসে থাকে। প্রথম হেডিংটা কি, যে রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। তার মানে তারা বলতেছে যে তোমাকে কি করতে বলতেছে, তোমাকে এরকম একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে বা আনসিন প্যাসেজ, হোয়াট এভার উই সে, সিন আনসিন বড় জিনিস না, মোদ্দা কথা একটা কম্প্রিহেনশন টাইপের একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজে কি থাকবে, কিছু শূন্যস্থান থাকবে। সেই শূন্যস্থানকে আমরা বলতেছি হচ্ছে কি, গ্যাপস। ওই গ্যাপস গুলোকে আমাদের ফিল করতে হবে উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। সো অলরেডি কারেক্ট ফর্ম অফ ভার্বস এর উপরে আমরা ক্লাস নিয়েছি, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস এর। ওই ক্লাসগুলো আমি লিংক শেয়ার করে দিব তোমাদেরকে আজকের ক্লাস শেষে। তোমরা ওই ক্লাসগুলো দেখে নিতে পারো যাতে করে তোমরা রাইট ফর্ম অফ ভার্বস এর যে বেসিক রুলগুলো আছে সেগুলোকে সহজে আয়ত্ত করতে পারো। ওকে, খেয়াল করো যে রিড দ্য টেক্সট এন্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস অ্যাজ পার এ সাবজেক্ট এন্ড কনটেক্সট। তার মানে এইখানে আরেকটু বাড়িয়ে তোমাদেরকে লিখছে যে সাবজেক্ট এবং কনটেক্সট অনুযায়ী। এটা কিন্তু এইচএসসি বোর্ড এক্সামের হেডিং, সো এটা মাথায় রাখো, বোঝার চেষ্টা করো যে সাবজেক্ট আর কনটেক্সট অনুযায়ী করতে হবে। সো দিন শেষে কথা একটাই, যে ভার্বের সঠিক ফর্মটা ইউজ করতে হবে। আর ভার্বের সঠিক ফর্ম ইউজ করতে হলে তো আমাদেরকে অবশ্যই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খেয়াল রাখতে হবে। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি নিয়ে কাজ করে সেটা যদি আমরা জানি তাহলে আর আমাদের কোনো ঝামেলা হওয়ার কথা না। ঠিক আছে, সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেইনলি কাজ করে হচ্ছে কি নিয়ে বলতো, মেইনলি কাজ করে হচ্ছে পার্সন আর নাম্বার নিয়ে। সো এইখানে পার্সন আর নাম্বারের কথাই কিন্তু অ্যাকচুয়ালি বলা হয়েছে, পার্সন এন্ড নাম্বার।
ওকে, সো এই কনটেক্সটটা হচ্ছে এরকম। আরেকটা হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। সো মোটামুটি আমরা যদি বলি একই জিনিস, শুধু একটা পার্থক্য আছে এসএসসি থেকে এইচএসসি তে। এসএসসি তে কি হয় আমি বলে দিচ্ছি উপরে, খেয়াল করো। এসএসসি তে হচ্ছে মনে করো 4 নাম্বার কোশ্চেনে রাইট ফর্ম ভার্ব আসবে, ওদের এইভাবে একটা বক্স আগেই দেওয়া থাকে, সেই বক্সের ভিতরে সাধারণত কিছু ভার্বস দেওয়া থাকে, ঠিক আছে? ওকে, সো সেইখানে কি দেওয়া থাকে, কিছু ভার্বস দেওয়া থাকে। আর এইচএসসির ক্ষেত্রে যেটা হয় সেটা একটু দেখো। এইচএসসির ক্ষেত্রে ধরো 4 নাম্বারে আসছে, ওরা হচ্ছে এরকম লাইন বাই লাইন, মনে করো কিছু একটা লিখছে, দেন এইভাবে একটা ব্র্যাকেট দিছে, এইভাবে মাঝখানে ভার্বটা লিখে দিছে। তাহলে কি করছে মূলত, এইভাবে হচ্ছে ওরা ভার্বটা লিখে দিছে, ঠিক আছে? সো দুইটা কিন্তু একটু ডিফারেন্ট। এইচএসসির ক্ষেত্রে প্রত্যেকটা লাইনের পাশে পাশে ভার্ব থাকে, মানে ফিল ইন দ্য গ্যাপসের। আর এসএসসির ক্ষেত্রে হচ্ছে আগেই দেওয়া থাকে। সো এই দুইটা জিনিস যারা যারা আসো এসএসসি এবং এইচএসসি বোথ, তাদেরকে আগেই জানিয়ে দিলাম, যাতে করে আমরা আগেই কি করতে পারি, আমরা মোটামুটি শিওর হয়ে যেতে পারি। ওকে, এখন চলো আমাদের প্রথম যেই প্র্যাকটিসটা, আজকে আমরা 3টা জিনিস প্র্যাকটিস করব, এবং এই 3টা প্র্যাকটিস করতে করতে আমরা ভার্বের বিশেষ বিশেষ নিয়মগুলোকে জানার চেষ্টা করব, ঠিক আছে? আমরা জানার চেষ্টা করব। সো আমরা প্রথমেই যেটা করে ফেলেছি, হ্যাঁ, যেটা করে ফেলেছি সেটা হচ্ছে আমরা দেখেছি যে কিভাবে করে আমরা কি করতে পারতেছি, কিভাবে করে আমরা এই ভার্বের যেই টেকনিকটা অর্থাৎ হেডিংটা যেটা থাকে সেটা বুঝতেছি। এখন যেটা করব সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা বুঝে বুঝে করার চেষ্টা করব, এবং আমরা কিন্তু বোর্ড কোশ্চেন পড়তেছি। সো এতে করে তোমার কনফিডেন্সটা কিছুটা হলেও বুস্ট আপ হবে, বোর্ড কোশ্চেনগুলো যদি তোমরা দেখতে পারো। খেয়াল করো, জেরি ইজ অ্যান অরফ্যান। তাহলে জেরি সম্পর্কে বলা হচ্ছে, এখানে আমরা কার সম্পর্কে বলতেছি, এখানে আমরা কথা বলতেছি হচ্ছে জেরি সম্পর্কে। এবং জেরিকে আমরা কি বলতেছি, যে জেরি হচ্ছে একজন অনাথ, ইজ অ্যান অরফ্যান। ওকে, হি ড্যাশ টু দ্য অরফ্যানেজ এট দ্য এজ অফ 4। তার মানে সে এট দ্য এজ অফ 4, এখন কিন্তু এখানে বর্তমান বয়সের কথা বলা হয়নি, এটা যখন তার বয়স 4 ছিল, যখন তার বয়স 4 বছর ছিল। তাহলে এই যে ছিল শব্দটা, আর হচ্ছে এই যে বুঝাচ্ছে যে যখন তার বয়স ছিল, তার মানে এইখানে ভার্বের যে ফর্মটা আছে সেই ফর্মটাই অ্যাকচুয়ালি আমরা কি করতে পারবো, এখানে বসিয়ে দিব। সো এইটা কিন্তু একটা মোটামুটি কি বলবো, এটা হচ্ছে চোখের একটা মরিচিকা। তুমি লাইনটা পরে বুঝতেই পারতেছো ভার্বের কতগুলো ফর্ম আছে। আবারও বলি, ভার্বের বেসিক 3টা ফর্ম আছে, যেটাকে আমরা V1 V2 আর V3 দিয়ে সংজ্ঞায়িত করি। V1 কে আমরা বলে ফেলি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 কে বলি পাস্ট ফর্ম, আর V3 কে বলি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন এই শব্দটার ক্ষেত্রে কাম হচ্ছে V1, আর কেইম হচ্ছে আমার V2, আর কেইম হচ্ছে V3। আমার এখানে বসাইতে হইতো মেইনলি V2, সো আমি V2টা বসিয়ে দিছি। সো দেখো, এরকম কিন্তু কোশ্চেনে কি থাকতে পারে, ট্রিক্স থাকতে পারে। সো তুমি কিন্তু সহজে হতাশ হলে হবে না। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, কেন হতাশ হই, কারণ আমরা মনে করি ও মাই গড এখানে তো চেঞ্জ করতে বল নাই, তার মানে এখানে মনে কোনো প্রকার কেরামতি আছে, আচ্ছা কেমের জায়গায় আমরা কি হ্যাড কাম বসাবো। এরকম চিন্তা অনেকের মাথায় আসে। প্লিজ এই ধরনের চিন্তা আনবা না। তোমাকে বুঝতে হবে যে না, এটা দিতেই পারে, এটা কোনো প্রবলেম না, তো এটা হতেই পারে, উত্তর সহ দিয়ে দিতে পারে ফর্মটা, এটা তাদের উপর ডিপেন্ড করে। হি ড্যাশ হিজ প্যারেন্টস, তাহলে প্রথম লাইন যদিও ইজ ছিল, আর আমরা বি ভার্বের যেই সেকশনগুলা করি, আমি যদি বি ভার্বের সেকশনগুলো আবার তোমাদের দেখাই, সেখানে আমি সাধারণত বলে থাকি তোমাদেরকে যে বি ভার্বের সেকশনে V1 হচ্ছে এম, ইজ, আর বি নিজে। আর V2 তে আমি সাধারণত বলে থাকি তোমাদেরকে যেটা, সেটা হচ্ছে ওয়াজ আর ওয়ার। আর V3 আমি বলে থাকি হচ্ছে বিন। এটা ল্যাঙ্গুয়েজের অলরেডি গঠন করা জিনিস। তাহলে যদিও প্রথম লাইনটা ছিল আমার ইজ মানে V1 মানে প্রেজেন্ট ফর্ম দিয়ে, কিন্তু পরবর্তী লাইনে আমি কিন্তু একটা পাস্ট টেন্স পেয়ে গিয়েছি, আমরা কিন্তু পাস্ট ফর্ম পেয়ে গেছি। তাহলে সেকেন্ড লাইনের পরে থার্ড লাইন যখন করব, আমরা কি করব, আমরা আমরা একদম এটাকে পাস্ট ফর্ম হিসেবে ধরবো। সো এখানে লুজ যেটা আছে, এই লুজটা হচ্ছে V1, কিন্তু আমরা এখানে V1 লিখতে পারবো না, কারণ এখানে জ্যারির যে পুরাতন হিস্ট্রি,
মানে তার যে ইতিহাসটা আছে সেটা সম্পর্কে বলা হয়েছে, তার কিভাবে সে অরফানেজে ছিল, ঠিক আছে, সেখান থেকে কিভাবে আসলো, সেই সব কিছু। তাহলে পুরাতন ঘটনাগুলো বোঝানোর জন্য আমরা ভার্বের কোন ফর্ম ইউজ করি? আমরা পাস্ট ফর্ম ইউজ করি। সো হি লস্ট হবে, কি হবে? হি লস্ট। যে লুজেস লিখছো তাদের কিন্তু এটা ভুল হচ্ছে, এখানে কি বসাইতে হবে? এখানে লস্ট বসাতে হবে। তাহলে হি লস্ট হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি, মানে তার হচ্ছে একদম একদম শৈশবকালে সে কি করেছে? তার প্যারেন্টস মানে বোথ দ্য ফাদার অ্যান্ড মাদার, সে কি করছে? সে হারিয়ে ফেলেছে। দেন হি ড্যাশ টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ। এখন কথাটা বুঝতে হবে, জেরি তো তার মা বাবাকে হারিয়ে ফেলেছে, এখন সে কি নিজে নিজে এই অনাথ আশ্রমে আসতে পারতো? এটা কি হয়? হয় না। মূলত অনাথ আশ্রমের যারা আছে, সেটা ডিরেক্টর হোক, ভলান্টিয়ার্স হোক, যারাই হোক, তারা মূলত জেরিকে নিয়ে আসছে। সো আমি সবসময় যেটা বলি যে রাইট ফর্ম অফ ভার্বস করার সময় যে জিনিসটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্মটা খুবই জরুরি। এখন প্যাসিভ ফর্মটা কি? প্যাসিভ ফর্মটা হচ্ছে কোনো একটা সেন্টেন্সে আমি দেখাচ্ছি যে কারো একটা ঘটনা সে নিজে করছে না, তাকে সেটা করে দেওয়া হচ্ছে। যেমন তুমি অনেক সময় আসো এবং বলো যে আমি চুল কেটে আসছি, কিন্তু অ্যাকচুয়ালি তুমি চুল কাটিয়ে আসো, কারণ তুমি নিজে নিজে তোমার চুল কাটো না। সেম ভাবে এইখানেও এই প্যাসিভ ফর্মের ব্যাপারটা প্রায় সময় আসে। সো দেন হি কমিটেড না হয়ে অ্যাকচুয়ালি হবে দেন হি ওয়াজ কমিটেড টু দ্য কেয়ার। কথাটা বুঝতে পারছো? এই জিনিসটা বুঝতে হবে। এখন এই জিনিসটা তো আমরা গ্রামাটিক্যালি বুঝলাম, কিন্তু আমি যদি এইটার অর্থই না বুঝি যে আসলে কমিটেড মানে কি। এখন তোমরা অনেকে কমিটমেন্ট সম্পর্কে জানো, কমিটমেন্ট কি সেটা বলতে পারো, বাট অনেকে যেটা বলতে পারো না সেটা হচ্ছে কি যে কমিট অথবা কমিটেড, এগুলো আসলে ঘটনাটা কি। এখন এই কমিটেড যে ব্যাপারটা, এটা একটু বুঝতে হবে যে আসলে কেন এই কমিটেড হইলো এবং কমিট অ্যাকচুয়ালি কি। সো কমিটের যখন আমরা মিনিং বের করে যাবো, এই কমিটের মিনিং হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ, অর্থাৎ এই প্রতিশ্রুতিবদ্ধ যে ব্যাপারটা, তার মানে হচ্ছে যে প্রতিজ্ঞাবদ্ধ থাকা, সমর্পিত করা। তার মানে হচ্ছে তার বাবা মাকে যখন সে হারিয়ে ফেললো, তাকে সামহাও একটা অরফানেজে কি করা হইলো? সমর্পণ করা হলো। সমর্পণ করা হলো। দ্যাটস ওয়াই ইট ইজ ওয়াজ কমিটেড রাদার দ্যান কমিটেড। এই জিনিসটা এখনো যারা বুঝো নাই আমাকে বলতে পারো, আমি একটু কমেন্ট সেকশন দেখবো। সো ব্যাপারটা হচ্ছে কি, দেন হি ওয়াজ কমিটেড টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ, তার মানে সে কি হয়েছিল? সে হচ্ছে এই অরফানেজের যে কেয়ারটা, সেখানে সে সমর্পিত হয়েছিল, যাতে করে সে তার লাইফটাকে লিড করতে পারে। বেসিক্যালি এই জিনিসটা আমরা যখন প্রকাশ করি তখন অনেক কিছু হয়, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা জাস্ট মাথায় রাখতে হবে যে এটা প্যাসিভ ফর্মে আছে। হি কুড হার্ডলি। তাহলে এখন একটা জিনিস বলে দিই, এখানে কুড আছে, আমি তোমাদেরকে বহুবার পড়িয়েছি। এই সূত্র পড়াতে পড়াতে মোটামুটি আমার মাথার চুল পড়ে যাচ্ছে মোটামুটি, যে মোডাল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এই লাইনটাকে যদি বিশ্লেষণ করো, হি কুড হার্ডলি ড্যাশ, তার মানে তুমি ইজিলি বুঝতে পারবা যে হি কুড হার্ডলি, এরপরে কি বসবে? এরপরে বসবে হচ্ছে V1, মানে বেস ফর্মটা বসবে। তাহলে এখানে যে ভার্বটা আছে অ্যাকচুয়ালি তুমি অ্যান্সার হিসেবে সেই ভার্বটাই লিখবা, রিকালেক্ট। এখন অনেকে প্রশ্ন করে, ভাই আমার ভোকাবুলারি ভালো না, আমি এটা বলতে পারি না, আমার এটার অর্থ মনে থাকে না। ঠিক আছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, সবার সবকিছু মনে থাকবে না, আমারও মনে থাকে না। কিন্তু আমরা যেটা করতে পারি, অ্যাটলিস্ট যে পরীক্ষার হলে আমরা যদি এই টুকটাক জিনিসগুলোকে মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা একটু শিওর দিতেই পারি যে আমরা কি করব না, আমরা হচ্ছে পরীক্ষার হলে আননেসেসারি মিস্টেক করব না। সো এইটুক জিনিস যদি আমরা জানি যে আসলে এটার পরে কি বসে, মোরাল ভার্বের পর সাধারণত ভার্বের কোন ফর্ম বসে, তাহলে তো আমাদের এটার ভুল হওয়ার কোনো কারণই আমি দেখছি না। তাহলে হি কুড হার্ডলি রিকালেক্ট। আরেকটা কথা মনে রাখবা, এই হার্ডলি শব্দটা থাকার কারণে এই বাক্যটা বা সেন্টেন্সটা অ্যাকচুয়ালি নেগেটিভ অর্থ দেয়। এই সেন্টেন্সটা নেগেটিভ অর্থ দেয়। সো এখন একটা কোশ্চেন যেটা আমি করেই দিই, নেগেটিভ অর্থ দেয়। হ্যাঁ, এই জিনিসটা আমি একটু বলেই দিই যে যারা যারা হচ্ছে এই যে এসএসসির আসন, তাদের কিন্তু এটা জানা উচিত। কি জানা উচিত? তাদের হচ্ছে এই জিনিসটা জানা উচিত যে আলটিমেটলি যে হার্ডলি তো আমাদের নেগেটিভ অর্থ দিচ্ছে, তাই না? সো ব্যাপারটা হচ্ছে কিছুটা এইরকম যে তোমাদের যে ট্যাগ কোশ্চেন আছে, আমি যদি একটু কালারটা চেঞ্জ করে নেই, একটু সময় দাও। যে ট্যাগ কোশ্চেন আছে, এই সেম সেন্টেন্সটা যদি ট্যাগ কোশ্চেন আসতো, এসএসসি যারা আছো, যে হি কুড হার্ডলি রিমেম্বার হিজ ওন অ্যাড্রেস, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যদি
ট্যাগ কোশ্চেন করি, আমাদেরকে বুঝতে হবে এই লাইনটা কিন্তু নেগেটিভ আছে, তাহলে আমাকে যখন ট্যাগটা আমি করব এই ট্যাগটাকে আমার পজিটিভ করতে হবে। সো আলটিমেটলি এখানে মোডাল অক্সিলারি ভার্ব আছে, সো সেটা এখানে বসে পড়বে, আর আলটিমেটলি এখানে যে প্রোনাউনটা আছে সেটা সাবজেক্ট হিসেবে এখানে। তাহলে কুড হি কুড হার্ডলি রিমেম্বার হিজ ওন অ্যাড্রেস, দ্যাট মিনস কুড হি। এই জিনিসগুলো যেন মনে থাকে, ঠিক আছে। ব্যাক টু বিজনেস। তাহলে হি কুড হার্ডলি রিকালেক্ট হিজ প্যারেন্টস মেমোরি, অর্থাৎ তার মা বাবার মেমোরি সে মনে করতে পারে না বললেই চলে। ইন স্পাইট অফ ড্যাশ, এখন মজার কথা বলি, এই ইন স্পাইট অফ এর পরে যে জিনিসটা বসে, যেটা অনেকে ভুল করতেছো, অনেকে এখানে বিন লিখতেছো, কিন্তু এই বিনটা হচ্ছে ভি3, এই বিনটা হচ্ছে ভি3 কার, বি ভার্বের বা বি এর ভি3। সো ইন স্পাইট অফ এর পরে সরাসরি এটা মুখস্থ রাখো বা যেইভাবে রাখো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ইন স্পাইট অফ এর পরে যখন এইভাবে বি ভার্ব দেওয়া থাকবে, বি দেওয়া থাকবে ব্র্যাকেটে, বি দেওয়া থাকবে ব্র্যাকেটে, এইটা আসুক আর না আসুক এইখানে তোমরা বিং বসাবা, মনে থাকবে কথাটা। তাহলে ইন স্পাইট অফ বিং, তাহলে এইখানে এই যে বিং, ইন স্পাইট অফ বিং অ্যান অরফান হি হ্যাড ডেভেলপড আ স্ট্রং, দেখো হ্যাড এর পরে কিন্তু এই যে ডেভেলপড মানে ভি3 বসছে, দেখো তারাও কিন্তু আলটিমেটলি রাইট ফর্ম অফ ভার্বসই ইউজ করতেছে। সো হি হ্যাড ডেভেলপড আ স্ট্রং ফ্যাব্রিক অফ মোরালিটি। তাহলে মোরালিটি মানে কি, মানে হচ্ছে কি বল, মোরালিটি মানে কি আমাদের এই যে স্বাভাবিক আচার আচরণের ভিতরে আমরা যেই মানে ব্যবহার করে থাকি মানুষের সাথে, সেই ক্ষেত্রে আমরা বলি যে আসলে তোমার ভিতরে মোরালিটি আছে, তোমার ভিতরে নাই, তার ভিতরে আছে, তার ভিতরে নাই। এই মোরালিটি মানে হচ্ছে নৈতিকতা। তার মানে হচ্ছে যে এই যে স্ট্রং ফ্যাব্রিক অফ মোরালিটি মানে হচ্ছে সে তার নিজের ভেতরে একটা দারুণ নৈতিক একটা বহিঃপ্রকাশ সে করার চেষ্টা করছে। এটা স্বাভাবিক, যে কারো এটা করা উচিত। হইতে পারে দুর্ঘটনার কারণে মা বাবা নেই, এটা বেয়ার করাটা অনেক কঠিন, কিন্তু লাইফে বাঁচতে হলে অনেক বেশি নৈতিক হতে হবে, না হলে মানুষ তোমাকে কি করবে না, না হলে মানুষ তোমাকে মর্যাদা দিবে না। সো হি ইজ ইনইমিটেবল মোরালিটি ড্যাশ হিম। এখন এইখানে অনেকেই ভুল করে, ব্যাপারটা হচ্ছে ঘটনাটা কিন্তু পাস্ট টেন্সে চলতেছে, ভাইয়ারা আমার, বাবারা আমার, মনে রাখবা ঘটনাটা কোন টেন্সে চলতেছে, পাস্ট টেন্সে চলতেছে। তাহলে এখন তুমি তো অনেক বুদ্ধিমান, আমি জানি তুমি অনেক বুদ্ধিমান, তুমি অনেক বুদ্ধিমতী, তুমি কি করতেছো, তুমি হচ্ছে হিজ ইনিটেবল মোরালিটি দেখেই তুমি এটাকে ঠাস করে ড্রজ লিখে দিচ্ছ, কি লিখে দিচ্ছ, ড্রজ। কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে এটা তো পাস্ট টেন্সে চলতেছে। সো এখানে ড্রসটা অ্যাকচুয়ালি হবে না, যদি প্রেজেন্ট টেন্সে হইতো তাহলে ইজিলি ড্রসটা আমি নিয়ে নিতে পারতাম। তাহলে কি হবে বাবারা, এখানে হবে ড্রিউ। তাহলে ওই যে ভি1 ভি2 ভি3, এই যে ড্র, আর এই যে আমার ড্রিউ, আর এই 3 হচ্ছে কি ড্রন, এটা কি ড্রন। এই জিনিসগুলো না মাথায় রাখতে হবে, ওকে। তাহলে এখানে আমরা বসাবো এই ড্রিউ, যে হিজ ইনিমিটেবল মোরালিটি ড্রিউ হিম ক্লোজ টু দ্য রাইটার। ওইখানে যে রাইটারটা আসছিল তার এই নৈতিক শিক্ষা দেখে, তার এই নৈতিকতা দেখে তাতে মুগ্ধ হয়ে ওই রাইটারটা তাকে আরো কাছে আপন করে টেনেছিল এবং সেও তার কাছে চলে যেতে পেরেছে। দ্য রাইটার ড্যাশ উইথ হিম, এখন মজার ব্যাপার হচ্ছে রাইটার তার প্রতি অনেক মুগ্ধ হয়েছিল। দ্য রাইটার তো নিজে তাকে মুগ্ধ করেনি, রাইটার কি নিজে মুগ্ধ করেছে, না, রাইটার নিজে মুগ্ধ হয়েছিল। তার মানে এখানে বসবে কি, সে আগের মতোই ওয়াজ ইমপ্রেসড, কি বসবে, ওয়াজ ইমপ্রেসড। এই জিনিসগুলা যেন মনে থাকে, কারণ আমি আবারও বলতেছি রাইট ফর্ম অফ ভার্বে এই প্যাসিভ ফর্মের একটা দারুণ ভূমিকা আছে। যারা এই রাইট ফর্ম ভার্বটাকে তোমরা অ্যান্সার করতে যাও, এই প্যাসিভ ফর্মের এই ভূমিকাটাকে কোনোভাবেই যেন না ভুলো, সেটা মাথায় রাখবা। দ্য রাইটার ওয়াজ ইমপ্রেসড উইথ হিম, তাহলে এটা যদি আমি একটু লিখি, খেয়াল করো, বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। এইখানে প্যাসিভ আছে, কিভাবে আছে, দ্য রাইটার ওয়াজ impressed with him। তাহলে এখন যদি এটার অ্যাক্টিভটা আমি লিখতে যাই তাহলে কিভাবে লিখবো, আমি এইভাবে লিখবো যে হি, কারণ হিম আছে অবজেক্ট ফর্ম, এটা কি ফর্ম, অবজেক্টিভ ফর্ম। তাহলে হি ইমপ্রেসড ভি2, হি ইমপ্রেসড দ্য রাইটার। ঠিক আছে, এই জিনিসগুলা মাথায় রাখবো, ওকে ওকে ডান। তারপরে দেখো শি স্টার্টেড, এখন আমি তোমাদেরকে একটা জিনিস শিখিয়েছিলাম যে ডাবল ভার্ব থাকলে, এটা তো আমার প্রথম ভার্ব, আচ্ছা একটু লাল কালি দিয়ে লিখি নাহলে একদম কালো কালো জগতের আলো হয়ে যাবে। তাহলে আমি যেটা বলেছি তোমাদেরকে, ডাবল ভার্ব থাকলে কি করবা,
ডাবল ভার্ব থাকলে প্রথম ভার্বের পরে যখন দ্বিতীয় ভার্বটা বসাই তখন কি জানি বলেছি বলো তো কমেন্ট বক্সে, V1 প্লাস আইএনজি। তাহলে এটা দেখার সাথে সাথে তুমি শোয়িং লিখে ফেলো। তাহলে she started showing affection for him, affection for him. Zeri dash, তাহলে Zeri dash her for his mother। তার মানে জেরি তাকে তার মা হিসেবে ভেবে নিয়েছিল। তাহলে জেরি টুক হার, কারণ পাস্ট টেন্সে চলতেছে। অনেকে এখানে বলে টুক না দিয়ে আমরা উড টেক দেই, কিন্তু আমার মতে উড টেক থেকে এখানে টুক দেওয়াটাই বেশি যুক্তিযুক্ত। তাহলে জেরি টুক হার ফর হিজ মাদার। হি ফ্যাব্রিকেটেড এ লাই, দেখো পুরোটাই পাস্ট টেন্সে চলতেছে, যে হি এর পরে ফ্যাব্রিকেটেড, এটা হচ্ছে V2 ফর্ম। তাহলে হি ফ্যাব্রিকেটেড এ লাই ড্যাশ হার হার্ট, তাহলে সে একটা মিথ্যা বুনেছিল টু উইন। তাহলে এইটা একটা নতুন তোমাদের জন্য। তোমরা মনে রাখবা অনেক ক্ষেত্রে তোমরা মোডাল অক্সিলারি, ইনফিনিটিভ এগুলাকে ইউজ করতে পারো। যেমন এইখানে ইনফিনিটিভ ফর্মটা ইউজ হয়েছে, কারণ কি, কারণ হচ্ছে এখানে যদি আমি ইনফিনিটিভ ফর্মটাকে ইউজ না করি তাহলে আসলে এই বাক্যটা সঠিকভাবে কি দেয় না, বাক্যের কোনো অর্থগত যোগ্যতা থাকে না। সো খেয়াল করো, হি ফ্যাব্রিকেটেড এ লাই উন হার হার্ট, এইটা কিন্তু আসলে বাক্য হয় না। সো হি ফ্যাব্রিকেটেড এ লাই টু উইন হার হার্ট, যাতে করে সে তার কি করতে পারে, সে তার দিল জিততে পারে, মন জিততে পারে। তাহলে অলরেডি যারা ট্রান্সফরমেশন সেন্টেন্স বুঝেছিলা তারা কিন্তু এটা বুঝতে পারবা যে এখানে টু এর পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি, সো দ্যাট দিতে পারি। তাহলে হি ফ্যাব্রিকেটেড এ লাই সো দ্যাট হি কুড উইন হার হার্ট। এইভাবে করে তোমাদেরকে মনে রাখতে হবে। যখনই তোমরা এইভাবে করে জিনিসগুলোকে মনে রাখতে পারবা তাহলে তুমি কি করতে পারবা, তুমি হচ্ছে ইজিলি এই রাইট ফর্ম অফ ভার্বস বলো বা কমপ্লিটিং সেন্টেন্স বলো, এগুলোকে ইজিলি তুমি কি করতে পারবা, হ্যান্ডেল করতে পারবা। তাহলে এইটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এইটার ছোট করে আমাকে অ্যান্সারটা দাও, দেখি দেখি কারা কারা এটার অ্যান্সার দিতে পারো। এই যে ঠিক বাম পাশে স্ক্রিনে, ঠিক আছে, খেয়াল করো দেখি তো। হি হি স্টপড ড্যাশ দেয়ার। আমি কমেন্ট বক্স দেখিনি। এখন তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন বলবা, এবং এটার অ্যান্সারটা তোমাদের কাছ থেকে আমি আশা করতেছি। আমি একটু দেখি কারা কারা আমাদের সাথে লাইভে আছে এবং কারা কারা এটার অ্যান্সারটা দিতে পারতেছে। ওকে, তাহলে আমাকে বলো এটা কি হবে। হি স্টপড ড্যাশ দেয়ার, হি স্টপড ড্যাশ দেয়ার। ভেরি গুড এশাতুজ জোহরা, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই তুমি অ্যান্সার দিয়ে দিচ্ছ, সেটা হচ্ছে হি স্টপড গোয়িং দেয়ার। আমি একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম যে প্রথম ভার্ব আর দ্বিতীয় ভার্ব, এবং দ্বিতীয় ভার্বে সাধারণত কি হয়, V1 প্লাস আইএনজি হয়। এই জিনিসগুলো না মাথায় রাখবা, যত বেশি বুঝতে পারবা, যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি তুমি কি করতে পারবা, ঠিক আছে, তত বেশি তুমি আলটিমেটলি হচ্ছে লাইফে এই ল্যাঙ্গুয়েজটাকেও শিখতে পারবা, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি কি করতে পারবা, এই ল্যাঙ্গুয়েজটাকে আয়ত্ত করে তোমার পরীক্ষাগুলো তুমি ভালো করে দিতে পারবা, ঠিক আছে। সো এখন আমাকে বলো, আমি একটু দেখি কারা কারা বুঝতে পারতেছো, কারা কারা বুঝতে পারতেছো না। এই প্রবলেমটায় মানে এই প্র্যাকটিস যেটা ছিল এটাতে কোনো প্রবলেম আছে কিনা বলো। এখানে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলো, না হলে হচ্ছে আমরা চলে যাব দ্বিতীয়টায়। ওকে, আমাকে বলো। আমি একটু দেখি যে কারা কারা অ্যাকচুয়ালি কারা কারা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা বলতেছি। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা আছো, থ্যাংক ইউ। ওকে ওকে ডান। মিথিরা বলতেছে যে না, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আনোয়ারা খাতুন বলতেছে কোনো প্রবলেম নাই। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রীতি বলতেছে ক্লিয়ার। প্রীতি কেমন আছো, তুমি সকালের ক্লাসে আসোনি, ক্লাসে চলে আসবা, ঠিক আছে। ওকে ডান, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে দ্বিতীয়টায় চলে যাই, তাই না, দ্বিতীয়টায় আসি। এখন দেখো, আমি তোমাদেরকে যখন পড়িয়েছি তখন আমি ভার্বের তো অনেকগুলো ফর্ম পড়াইছি। সেই ক্ষেত্রে ভার্বের দুইটা জিনিস তোমরা জানতাম, সেটা হচ্ছে যে আমাদের যে V1 প্লাস আইএনজি যেটা আমরা বারবার বলি, তার মানে V1টাকে অ্যাকচুয়ালি আমরা বেস ফর্ম বলি, বেস ফর্ম। সো এইটার সাথে যখন আমরা কি করি দেখো তো, যখন আমরা এই যে এরকম কোন একটা ভার্ব বানাই, যেমন প্লেইং, যেমন গোয়িং, যেমন ফলোইং, এই সবগুলোর ক্ষেত্রে দেখবা এই যে আমি যদি একটু আলাদা করে কালি নিয়ে নেই তাহলে তুমি দেখতে পারবা এই প্লে হচ্ছে তোমার এই বেস ফর্ম, গো হচ্ছে বেস ফর্ম, ফলো হচ্ছে বেস ফর্ম। সো এগুলো যখন সেন্টেন্সের শুরুতে বসে, কোথায় বসে,
সেন্টেন্সের শুরুতে বসে তখন এই ভার্বগুলো সেন্টেন্স শুরুতে বসে এই ভার্বগুলো নাউনের মতো আচরণ করতে পারে, নাউনের মতো। এখন নাউন সম্পর্কে তোমরা জানো যে নাউন সম্পর্কে তোমরা যেটা জানো সেটা হচ্ছে যে নাউন বাক্যের শুরুতে বসতে পারে, বাক্যের শেষে বসতে পারে, মাঝখানে বসতে পারে। তো বাক্যের শুরুতে বসলে সে সাবজেক্ট হিসেবে কাজ করে। তো তখন এই নাউনটাকে অ্যাকচুয়ালি ভার্বাল নাউন বলা হয়। কি নাউন বলা হয়? ভার্বাল নাউন, যেটাকে আলটিমেটলি তোমরা নাম দিছো হচ্ছে জিরান। বা তো যাই হোক, এখন জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, সেটা আমি তোমাদেরকে বুঝাইছি যে আলটিমেটলি দুইটাই সেম। তবে মাঝে মাঝে যেটা হয় যে এই প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। এই প্রেজেন্ট পার্টিসিপল কি করতে পারে? এই প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, সেটাও আমি তোমাদেরকে দেখাই দিছি। তারপরে আবার যদি কখনো প্রবলেম হয় আমি দেখাই দিব, ঠিক আছে? হ্যাঁ, এবং আমি আর একটা ভিডিও আপলোড করে দিব, সেখানে তোমরা আরো ক্লিয়ার হতে পারবা। অ্যাডজেক্টিভ হিসেবে থাকতে পারে। তাহলে এই হচ্ছে মোটামুটি অবস্থা, তাই না? তাহলে আমরা একটু দেখি যে আসলে ঘটনাটা কি। এখানে দেখো, ড্যাশ ইজ এ নোবেল প্রফেশন। তাহলে প্রথমে কি দেওয়া আছে? টিচ। তাহলে টিচ আছে। এতক্ষণ যা আমি বললাম সবকিছুর মূল অর্থে বা মূল হচ্ছে এই পার্টিকুলার ভার্বটা। সো এখানে ভার্বের বেস ফর্ম দেওয়া আছে। তাহলে এখানে আমি জানি তোমরা সবাই অ্যান্সারটা দিতে পারতেছো, বিকজ তোমরা বুঝতে পারতেছো এখানে ভার্বাল নাউনের ইউজ হয়েছে। তোমরা অলরেডি ধরতে পারছো যে এখানে কি লিখবা। এখানে তোমরা লিখবা হচ্ছে টিচিং। কি লিখবা তোমরা? এখানে লিখবা টিচিং। কিন্তু তার আগে আমি একটু তোমাদেরকে ব্যাখ্যাটা বলে দিলাম, যাতে করে আমরা ক্লিয়ার থাকতে পারি যে কেন, কি কারণে আমরা এখানে টিচিং বসাচ্ছি। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারবা। ওয়ালাইকুম আসসালাম যারা জয়েন করছো, ইউ ক্যান জাস্ট টেল ইউর আদার ফ্রেন্ডস টু জয়েন দ্য ক্লাস, এবং মেনশন টেনশন করে দিতে পারো, শেয়ার টেয়ার করতে পারো, ইট ইজ আপ টু ইউ। তাহলে টিচিং ইজ এ নোবেল প্রফেশন, মানে এই শিক্ষকতা হচ্ছে একটা কি মহৎ পেশা। আর টিচার ড্যাশ, এখন এইখানে তো আর কোনো পাস্ট ফর্মের ব্যাপার নাই। এখানে কি কোনো পাস্ট ফর্মের ব্যাপার আছে? যেহেতু এইখানে আর কোনো পাস্ট ফর্মের ব্যাপার নেই, সেহেতু এই টিচার হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে যখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে কাজ করবে, তখন এই ভার্বের সাথে ইদার এস অথবা ইএস যুক্ত হবে। সো টিচার টিচেস, কি বলবা? টিচার টিচেস। A teacher teaches his students from the core of his heart. He teaches his students with a view to. তাহলে দেখো এখানে কিন্তু উইথ এ ভিউ টু আছে। সো আমি এটা তোমাদেরকে বারবার বলি যে উইথ এ ভিউ টু, ইন অ্যাডিশন টু, তারপরে লুক ফরওয়ার্ড টু, এই সবগুলা এক্সেট্রা এক্সেট্রা আরো আছে। এগুলার পরে কি বসে? এগুলার পরে হচ্ছে V1 প্লাস আইএনজি বসে। যেমন এইখানে যেটা বলবো যে উইথ এ ভিউ টুর পরে গিভ আছে, তাহলে এই গিভটা চেঞ্জ হয়ে কি হবে আমাকে বলো তো কমেন্ট বক্সে তোমরা। এখানে গিভটা চেঞ্জ হয়ে অ্যাকচুয়ালি গিভিং হয়ে যাবে। কি হয়ে যাবে? গিভিং। তার মানে হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু গিভিং দ্য লাইট অফ এডুকেশন। তার মানে সে তার ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের শেখায় এই উদ্দেশ্য নিয়ে, যাতে করে সে শিক্ষার আলো তাদের কাছে পৌঁছে দিতে পারে। সো এই যে ব্যাপারগুলা, এগুলাকে খুব সূক্ষ্মভাবে খেয়াল রাখতে হবে, এবং এগুলা এমনভাবে আমাদেরকে মনে রাখতে হবে যাতে করে এগুলো আমাদের যদি কমপ্লিটিং সেন্টেন্সে আসে অথবা এরকম রাইট ফর্ম ভার্বসে আসে, ইভেন আমরা যেন কি করতে পারি? আমরা যেন এটাকে ট্যাকল দিতে পারি। আমরা কি করতে পারি? আমরা এটাকে যেন ট্যাকল দিতে পারি। এই ছোটখাটো জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে আমি যদি তোমাদেরকে এখন জিজ্ঞেস করি যে এই বাক্যটা তুমি কিভাবে লিখবা, দেখি তোমরা কয়জন এটা অ্যান্সার দিতে পারো। যে আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ টু ইউ। আমাকে এখানে বলো কে সবার আগে অ্যান্সারটা দিবে। আমি একটু দেখে নিই যে কে সবার আগে অ্যান্সারটা দিতে পারছে, যে এখানে কি বসবে। আমি একটু দেখি যে কে সবার আগে অ্যান্সারটা দিতে পারছে। ওকে, ডান, ভেরি গুড। এশাতুজ জোহরা দিয়ে দিছে অ্যাজ ইউজুয়াল। আর বাকিরা কোথায় আছো? সবাই তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তাহলে এখানে কি হবে? এইখানে হবে টকিং। এবং একটা জিনিস মনে রাখতে হবে, টকের পরে কি বসে?
টকের পরে প্রিপোজিশন বসে হচ্ছে টু, এই জিনিসটা যেন মাথায় থাকে। অনেকে টকের পরে উইথ বসাও, এটা প্রিপোজিশনের ভুল, ঠিক আছে? এই ভুলটা করা যাবে না। টকের পরে সবসময় কি বসে? টকের পরে সবসময় টু বসে, ঠিক আছে? ওকে, তারপরে দেখো বাই ড্যাশ। এখন আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যখন আমি পড়াইছি যে বাই বা উইদাউট যদি থাকে, কি থাকে বলছিলাম আমি? আমি তোমাদেরকে বলেছিলাম যে বাই অথবা উইদাউটের পরে, বাই অথবা উইদাউটের পরে সেন্টেন্সের শুরুতে যদি এগুলা থাকে তাহলে সেই ক্ষেত্রে V1 প্লাস আইএনজি হয়, অথবা সেন্টেন্সের মাঝখানেও যদি থাকে তারপরেও এই V1 প্লাস আইএনজি হয়। সো আমরা যেটা দেখি যে এই দুইটা তখন প্রেপোজিশন হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? প্রেপোজিশন। তাহলে এখানে যেটা আছে বাই ড্যাশ, তাহলে তোমরা অলরেডি সঠিক অ্যান্সার লিখেছো, এটা হবে বাই গেটিং। By getting the light of education, students can dash their insight. তার মানে স্টুডেন্টস কি করতে পারে? স্টুডেন্টস ক্যান, এখন বুঝতেই পারতেছো ক্যান এইখানে আছে, বাবারা একটু মনোযোগ দাও, এখানে ক্যান আছে, তাহলে দেখো তো এই সূত্র বারবার ইউজ হচ্ছে যে মোডাল ভার্বের পরে তুমি বসাই দাও V1 which is known as base form of the verb। তার মানে এখানে এটা একটা ভার্ব, এনলাইটেন হচ্ছে একটা ভার্ব, তাহলে আমি এখানে এনলাইটেনটাকেই বসাবো। এই শর্ট এন্ড এনলাইটেন মনে রাখবা, এই ধরনের ইএন সাফিক্স যুক্ত হয়ে সাধারণত ভার্ব তৈরি হয়, ঠিক আছে? তাহলে এনলাইটেন হচ্ছে আমাদের ভার্ব, এই এনলাইটেন হচ্ছে আমাদের ভার্ব। ওকে, দা স্টুডেন্টস, এখন এইখানে একটা মজার ব্যাপার আছে, এই দা স্টুডেন্টসটা কিন্তু একটা প্লুরাল থিং, এটাকে ভুলেও কেউ সিঙ্গুলার যেন না ভাবি। তাহলে দা স্টুডেন্টস ড্যাশ দেয়ার লেসনস, আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা ক্ষেত্র বিশেষে মোডাল অক্সিলারি ভার্ব বসাতে পারবা, তারপরে তোমরা এই মেন ভার্ব বসাতে পারবা। তাহলে এখানে চাইলে দা স্টুডেন্টস ক্যান লার্ন লিখে দিতে পারো। The students can learn their lessons now as their teachers। আবার টিচার্স বলতেছে, তাহলে টিচার্সটা হচ্ছে কি আলটিমেটলি আমার প্লুরাল। তাহলে দ্যাটস টিচার্স এর পর অবশ্যই ভার্বের যে ফর্মটা বসবে, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে চলছে এখানে আমরা যা আছে তা বসাই দেব। খুবই ইজি। তাহলে as the teachers instruct them but the students nowadays act as though মানে কি বলেছিলাম বলতো? as though হচ্ছে ওই যে as if এর মতো, কার মতো? as if এর মতো। তাহলে একটু পরের পৃষ্ঠায় তো আমাদের যেতেই হয়, ঠিক আছে? দেখো আমরা as if অথবা as though একই জিনিস, ঠিক আছে? তার মানে এটার মানে হচ্ছে যেন, মানে হচ্ছে কি যেন। তার মানে এই শুধু দো মানে হচ্ছে যদিও, দো বা অলদো মানে হচ্ছে যদিও, এই যে এই পাশে লিখে দিলাম দো অথবা অলদো হচ্ছে যদিও, কিন্তু এইটা হচ্ছে যেন। তাহলে বুঝার চেষ্টা করো। তাহলে অ্যাজ ইফ এর ক্ষেত্রে আমি দুইটা রুল দিয়ে পড়াইছিলাম যে এই পাশে V1 হইলে প্লাস অ্যাজ ইফ প্লাস হচ্ছে কি বলতো এই পাশে V2, ঠিক আছে? এই পাশে হচ্ছে কি বলতো? এই পাশে বসবে হচ্ছে V2। হ্যাঁ, তাহলে V1 as if প্লাস V2। হ্যাঁ, আচ্ছা একটু হোল্ড করো প্লিজ। আচ্ছা, তাহলে যেটা আমি তোমাদেরকে বলছিলাম সেটা একটু মনোযোগ দিয়ে শোনো, যে অ্যাজ ইফ এর এই পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে ওই পাশে পাস্ট ইনডিফিনিট বসবে, আর অ্যাজ ইফ এর এই পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে অ্যাজ ইফ এর ঠিক এই পাশে বসবে হচ্ছে হ্যাড প্লাস ভার্ব 3। এই জিনিসটা যারা মনে রাখতে পারবা তাদের আর কোনো সমস্যা নেই। তাহলে খেয়াল করো, এখানে একটু বোঝার চেষ্টা করো। বাট দ্য স্টুডেন্টস নাওএডেজ, এই যে স্টুডেন্টস আমার প্লুরাল, নাওএডেজ অ্যাক্ট হচ্ছে আমার কি V1। তাহলে V1 যদি এই পাশে থাকে অ্যাজ ইফ আর অ্যাজ দো একই জিনিস, তাহলে এই পাশে যে নো আছে নোটা জানি কি হয়ে যাবে? নোটা হয়ে যাবে নিউ। এটা কিন্তু আমি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স প্র্যাকটিস করানোর সময় দেখিয়েছিলাম। তাহলে অ্যাজ দে নিউ এভরিথিং, the students nowadays act as if as they knew everything, they are not dash। তাহলে এখন তো বুঝতেই পারতেছো এখানে আর আছে যেহেতু এটা আমার কন্টিনিউটিকে বোঝাচ্ছে, মানে চলমান কোনো কিছুকে বোঝাচ্ছে, কন্টিনিউয়াস টেন্স। সো দে আর নট, পে আছে, পে এর সাথে কি করো? আইএনজি লাগাই দাও, দে আর নট পেইং। তাহলে এটা কি হলো? কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? দে আর নট পেইং হিড মানে মনোযোগ দেওয়া, দে আর নট পেইং হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস। দেখো আমি এটাও তোমাদেরকে শিখেছিলাম যে পজেশন কিভাবে নির্ণয় করবা। যেহেতু এখানে অলরেডি টিচার্স আছে তাহলে শিক্ষকদের অ্যাডভাইস যখন আমি বলবো, এই যে এর জন্য এই এক্সট্রা একটা কি দিয়েছি? এই এক্সট্রা একটা
অ্যাপোস্ট্রফি দিয়েছি, সো এটা এস এর পরে বসছে, কারণ কি এটা অলরেডি প্লুরাল আছে। যদি শুধু একজন টিচারকে বোঝাতো তাহলে ঠিক এই আর এর পরে আমরা অ্যাপোস্ট্রফি এসটা দিতাম। এটা যারা এখনো বুঝো নাই, যারা নতুন আজকে ক্লাসে আসছো, তারা এই পাশে তাকাও, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। ধরো তোমার নাম হচ্ছে স্যাম, স্যামের আছে হচ্ছে একটা বোতল, তাহলে স্যামের বোতলকে আমরা বলবো স্যামস, তাহলে এই যে অ্যাপোস্ট্রফি এই যে এস, স্যামস বোতল। কিন্তু ধরো তোমার নাম হচ্ছে সামস, তাহলে সামসের আছে অলরেডি একটা বোতল। এখন যেহেতু বাক্যে এই শব্দের শেষে অলরেডি এস আছে, তাই সামসের বোতল যখন বলবো এখন এক্সট্রা এই এস আনার দরকার নাই, এই এস এর উপর জাস্ট অ্যাপোস্ট্রফি মেরে দিলে আমার কাজটা হয়ে যাবে। বেসিকলি এই কাজটা এখানে টিচার্সদের সাথেও হয়েছে, যেহেতু এখানে টিচার্স আগে থেকেই ছিল, এই যে টিচার্স অ্যাডভাইস মানে সব টিচারের অ্যাডভাইসকে বোঝানো হয়েছে। সো এইখানে জাস্ট কি করছি আমরা, এই টিচার্সের এস এর পরে আমরা অ্যাপোস্ট্রফি দিয়েছি, শেষ ঘটনা। সো এইভাবে করে জিনিসগুলোকে মনে রাখতে হবে, মনে রাখতে না পারলে কিন্তু 16 আনাই বৃথা। তার মানে এখানে আমরা দেখতেই পেলাম যে টিচার্স অ্যাডভাইস, বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ লেস্ট। তাহলে আমি আগেই বলি লেস্টেরটাও তোমাদেরকে পড়েছিলাম, যদি লেস্ট থাকে তাহলে তুমি এইখানে এই ভার্বের আগে ইদার তুমি শুড বসাবা অথবা তুমি মাইট বসাবা, তবে আমার মতে তুমি শুড বসানোটাই বেশি কমফোর্টেবল। তো তুমি এখানে অ্যান্সারটা কি লিখে দিতে পারো, শুড ফেইল, কারণ তুমি জানো যে এই শুড হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, এইটার পরে ভার্বের বেস ফর্ম বসে V1 যেটা বলি। সো শুড ফেইল টু সিকিউর গুড মার্কস। সো এইটা কিন্তু একটা বোর্ড পরীক্ষায় আসা এইচএসসি স্ট্যান্ডার্ডের কোশ্চেন, জাস্ট 18 সালের মেবি বা 17 সালের, সঠিক মনে নাই, বা 19 সালেরও হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি এখন এইটা বুঝে থাকো তাহলে কিন্তু দেখো তোমরা কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নাই, রাইট ফর্ম ভার্বস কোনো ভয়ের জিনিস না, বরঞ্চ অনেক ইজি জিনিস। অনেকে আমাকে বলে যে আসলে রাইট ফর্ম ভার্বস পারতেছি না, বাট আমি তোমাদেরকে একটা এমন ভাবে গ্র্যাজুয়াল বিল্ড আপের কথা বলতেছি যে এটা আসলে খুব কঠিন কিছু না। ইভেন এই স্টাইলে রাইট ফর্ম ভার্বস আরো ইজি, কারণ তোমার পাশাপাশি দেওয়া আছে। যারা এসএসসির আছো তাদের জন্য বরঞ্চ একটু ডিফিকাল্ট, কারণ তাদেরকে ওইখান থেকে চুজ করে করে আনতে হয়, অর্থাৎ বক্সে দেওয়া থাকে, বক্স থেকে চুজ করে করে আনতে হয়। সো এইটা যদি তোমরা মোটামুটি বুঝে থাকো তাহলে তো ভালো, আর না বুঝতে থাকলে আমাকে কোশ্চেন করো। আর এই ফাঁকে এই দুইটার অ্যান্সার দেখি কারা দ্রুত দিতে পারে, দেখি। বাই হার্ড ইউ ক্যান স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। তাহলে আমাকে বলো এইখানে কি উত্তর হবে, আর এইখানে কি উত্তর হবে এটা আমাকে বলো। যে রিমা রিমা acted as if she ড্যাশ এভরিথিং। আমি একটু দেখবো যে আমাদের লাইভে কারা কারা জমা আছে এবং কারা কারা হচ্ছে জমায়েত থেকে তারা হচ্ছে সঠিকভাবে অ্যান্সার দিতে পারতেছে, আমি একটু দেখি। ওকে ডান, আমি একটু দেখি, আমার লেখা শেষ, এখন দেখি কে সবার আগে অ্যান্সার দেয়। আই গেস আমাদের সবারই অ্যান্সারটা দিতে পারা উচিত, কারণ আমরা এটা অলরেডি পড়ে ফেলেছি, রাইট? ওকে, ভেরি গুড, যারা যারা অ্যান্সার দিছো থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ভেরি গুড, প্রীতি সরকার সবার আগে অ্যান্সার দিয়ে দিছো, ইটস ওকে, নো প্রবলেম। সো ব্যাপারটা হচ্ছে কি হবে, প্রথমটা হবে হচ্ছে স্টাডিং। অচেনা নদী, একটু স্টাডিং বানানটা ভুল করছে, অচেনা নদী, এটা ঠিক করবা। এসাতুর জোহরা, এখানে নিউ তো হবে না বাবা, এখানে অ্যাক্টেড আছে V2, তাহলে এখানে অ্যান্সার হবে হ্যাড নোন, তাহলে তোমার একটু ভুল হয়ে গেছে। আফসানা সঠিক অ্যান্সার দিছো, আনোয়ারা সঠিক অ্যান্সার দিছো, পল্লব সঠিক অ্যান্সার দিছো, বাট মোহাম্মদ আজিজ একটু ভুল দিয়ে দিছো। মোহাম্মদ আজিজ, এখানে নিউ হবে না, এটা হ্যাড নোন হবে, কারণ ভাইয়া মাত্র পড়াইলাম যে যদি এই যে এই পাশে V2 থাকে, তাহলে V2 আছে না, তাহলে এখানে হ্যাড প্লাস ভার্ব 3 হবে, এই নোন হচ্ছে কি ভার্ব 3, বুঝছো? এই জিনিসগুলা কিন্তু বারবার আসে পরীক্ষায়, ঘুরে ফিরে এগুলাই আসে, এবং এগুলো আমরা ভুল করি। আর বাইয়ের পরে কি বসবে, V1 প্লাস আইএনজি, কিন্তু স্টাডি লেখে তারপরে আইএনজি লিখতে হবে। অনেকে ওয়াই লিখতেছো না, যেটা ভুল, ওয়াই লিখতেই হবে, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি জিনিস। এখন বলো তোমরা বুঝতে পারছো কিনা, তোমরা ধরতে পারতেছো কিনা। দেখো, প্র্যাকটিস করলে একটা জিনিস শেখা হয়ে যায় আলটিমেটলি, যত বেশি প্র্যাকটিস করা যায় তত বেশি তোমার শেখাটা কি হয়, তোমার পূর্ণতা লাভ করে, ঠিক আছে? সো হ্যাঁ, আমি অলরেডি দেখতে পারতেছি কমেন্ট সবারই ঠিক আছে, নো প্রবলেম, সরি বলার কিছু নেই, তোমরা সব ঠিক আছো, নিজেকে শুধরে নাও। রবার্ট জুনিয়র, তুমিও বুঝে নাও, আমি অলরেডি বলে দিছি ব্যাপারটা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আবু আবদুল্লাহ আনসারি হোসাইন, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা আছে, আশা করি তোমরা বুঝতে পারবা ঘটনাগুলো, ঠিক আছে? ওকে ভাইয়া, পরে অ্যাপোস্ট্রফি ইউজটা আরেকবার বলেন। আমি যেটা বলি যে যদি কোনো একটা প্লুরাল ফর্ম থাকে,
ওই প্লুরাল ফর্ম থাকলে অনেক সময় বাক্যের শেষে এস থাকে, মানে সরি শব্দের শেষে এস থাকে। যেমন টিচারের ক্ষেত্রে এখানে প্লুরাল ফর্ম হচ্ছে টিচার্স, তাহলে টিচার্সের ক্ষেত্রে কি আছে, এস আছে। সো এই ক্ষেত্রে তো আমার এক্সট্রা এস আছেই, নতুন করে এক্সট্রা এস আনার কোনো প্রয়োজন নেই। তার মানে ব্যাপারটা হচ্ছে খুবই সিম্পল। আমি আরেকবার লিখে দিচ্ছি যাতে করে তোমরা একদম মনে রাখতে পারো। খেয়াল করো, খেয়াল করো যে আমি যদি লিখি যে সঠিকটা হচ্ছে এরকম যে টিচার্স অ্যাডভাইস, আর ভুলটা হচ্ছে এইরকম যে টিচার্স অ্যাডভাইস। এইটা হচ্ছে আমার কি ভুল, আর এইটা হচ্ছে আমার কি সঠিক। সো এই জিনিসটাই মনে রাখতে হবে। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো এবং লেস্টের নিয়মটাও তোমরা বুঝতে পারছো। আমি লেস্টের নিয়মটাও কিন্তু তোমাদেরকে বলে দেই। সাধারণত লেস্টের পরে কি হয়, লেস্টের পরে যে ভার্বটা বসে, লেস্টের পরে যে ভার্ব বসে সেটা সাধারণত শুড অথবা মাইটের পরে V1 এইভাবে বসে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমি যদি একটা করতে দেই তাহলে বলো তো এটা কি হবে, এটা কি হবে যে ওয়ার্ক ফাস্ট, ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ ড্যাশ দ্য ট্রেন অথবা বাস। তাহলে আমাকে এটা অ্যান্সার কি হবে আমাকে একটু জানাই দাও, আমি একটু দেখি কারা কারা অ্যান্সার দিচ্ছে, কারা কারা এখানে আমাদের আছে এবং কারা কারা সঠিক অ্যান্সার দিতে পারতেছে। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ ড্যাশ দ্য ট্রেন, তাহলে কি হবে ইউ শুড অথবা মাইট মিস দ্য ট্রেন। তাহলে জিনিসগুলো শিখতে হবে, এটার সাথে আমার কমপ্লিটিং সেন্টেন্স, এটার সাথে আমার রাইট ফর্ম অফ ভার্ব সবই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সো বুঝে বুঝে পড়লে আমার মনে হয় না তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা। ঠিক আছে, এবং এবং হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ মোহাম্মদ আজিজ রায়হান, ফারিয়া ফারুক, আনোয়ারা খাতুন, প্রীতি সরকার, দেন হচ্ছে অচেনা নদী, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ। ভাইয়া আসলে ওইরকম ভাবে কমেন্ট টমেন্ট পড়ি না, তার জন্য সরি। অনেকে দেখি কমেন্ট পড়ে বা বলে শেয়ার টেয়ার দিতে, বলতেই পারে, আমারও বলতে মনে চায়, বাট মাঝে মাঝে ভাবি আমরা তো পড়াশোনার ভিতরে আছি, এগুলো বলে কি করব। সো তোমাদের যাদের যাদের ভালো লাগে মেনশন টেনশন দিয়ে দিবা, তোমাদের ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে তোমরা কি করতে পারবা, ক্লাসটা করতে পারবা। ঠিক আছে, সো এই হচ্ছে কথা। এখন বলো আমরা কি আরেকটা করব নাকি আজকের মতো এখানেই শেষ? বলো কার কার এনার্জি আছে, আমরা আরেকটা করব কিনা বলো। ওকে, আমরা কি আরেকটা করব? করব, ইয়েস। আমি অলরেডি দেখতেছি অ্যান্সার দিয়ে দিছে, অ্যান্সার অলরেডি দিয়ে দিতেছে। তো চলো আমরা আরেকটা করতেই পারি, ঠিক না? আমাদের ভিতরে যথেষ্ট এনার্জি আছে, রাইট? ইয়েস 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 ইয়েস। ওকে, তাহলে দেখো ম্যান ইজ এ সোশ্যাল অ্যান্ড রেশনাল বিং। তার মানে মানুষকে কি বলতেছে, একটা খুবই যৌক্তিক প্রাণী, তাই না? সামাজিক এবং যৌক্তিক প্রাণী মানুষ। হ্যাঁ, মানুষের যৌক্তিকতা আছে, সে ব্রেইনটা খাটাতে পারে, ব্রেইনটা সে ইউজ করতে পারে, যেটা অনেক সময় অ্যানিমেলরা পারে না। সো ঠিক আছে, সো ম্যান ইজ এ সোশ্যাল অ্যান্ড রেশনাল বিং। তারপরে কি বলছে এটা একটু বোঝার চেষ্টা করি। পরে বলছে হি। তাহলে আমি তোমাদেরকে সারা জীবন শিখে আসতেছি, তোমাদেরকে আমি প্রথম থেকে শিখে আসতেছি যে হি এর পরে সাধারণত যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে হ্যাজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো হি হ্যাজ ফ্রিডম অফ চয়েস, আমি আবারও লিখে দিই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, তাহলে দেখো হি হ্যাজ ফ্রিডম অফ চয়েস থট অ্যান্ড এক্সপ্রেশন, মানে তার কি আছে, তার হচ্ছে যে কোনো কিছু চয়েস করার স্বাধীনতা আছে, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে, ভাবার স্বাধীনতা আছে, হ্যাঁ, প্রকাশ করার স্বাধীনতা আছে, মত প্রকাশ। বাট এভরিবডি শুড। এখন তোমাদেরকে একটা জিনিস শিখিয়েছিলাম যে ইনডিফিনিট প্রোনাউন গুলা, আবারও শিখিয়ে দিচ্ছি ইনডিফিনিট প্রোনাউন গুলা, ইনডিফিনিট প্রোনাউন গুলা, যেমন হচ্ছে এভরিবডি, যেমন হচ্ছে নোবডি, যেমন হচ্ছে নো ওয়ান, যেমন হচ্ছে এভরিওয়ান, এক্সেট্রা এক্সেট্রা। এরকম যেগুলো আছে এগুলোর পরে যদি প্রেজেন্ট ফর্ম বসে, মানে প্রেজেন্ট টেন্সে হয়, স্পেশালি ইনডিফিনিট, তাহলে এদের সাথে কি বসে V1 প্লাস এস অথবা ইএস। তাহলে এইখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এভরিবডির পরে আবার শুড দিয়ে দিছে, তাহলে শুডের পরে যা আছে তাই বসবে, এটা আমরা জানি। একই রুল আবারও বলে দিচ্ছি যে মোডাল ভার্ব, মোডাল ভার্ব প্লাস হচ্ছে V1 বেস ফর্ম। ঠিক আছে, তাহলে শুড কনসিডার, তাহলে এক্সাম্পলটা কি দাঁড়ায়, শুড
কনসিডার। এইখানে কিন্তু অনেকে এই রুলটা মনে করে, এই যে এভরিবডি রুল মনে করে অনেকে কনসিডার্স লেখো, এখানে কনসিডার্স লেখা যাবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটাই ভুল করো। শুধু উত্তর বলে দিলেই তো হবে না, উত্তর বলে দেওয়ার সাথে সাথে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই এটার উত্তরটা কেন হলো, কিভাবে হলো, আমরা কোথায় ভুল করি সেটা জানতে হবে। সো আমরা ভুল করি হচ্ছে এই জায়গায়, এটা ভুল করবা না। দেয়ার ড্যাশ মেনি পারসনস, তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে দেয়ারের পরে যে বি ভার্বটা বসবে বা যে কোনো ভার্বের ফর্ম বসবে, সেই ফর্মটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার সেটা নির্ভর করবে এইটার ঠিক পরপর যে নাউনটা দেওয়া আছে সেটার উপর। তাহলে এই বাক্যটা যদি আমি একটু এইখানে সাদা খাতায় লিখি যে দেয়ার ড্যাশ মেনি পারসন, যারা নতুন আছো তাদের জন্য আবারও বলে দিচ্ছি, এই ক্ষেত্রে মূলত আমাদের খেয়াল রাখতে হবে যে নাউনটা কি ফর্মে আছে। এইখানে যেহেতু নাউনটা আমাদের প্লুরাল ফর্মে আছে, তাহলে কিন্তু ইজিলি আমরা বলতেই পারতেছি এটা প্লুরাল ফর্মে আছে। এটা হচ্ছে আমার মেনি হচ্ছে ডিটারমিনার, তাই না, এটা হচ্ছে আমার ডিটারমিনার। সো এইখানে পারসনটা প্লুরাল ফর্মে আছে, তাই এইখানে অবশ্যই কি বসবে, আর বসবে, কারণ এইটা প্রেজেন্ট টেন্সে চলতেছে। ঠিক আছে, তার মানে দেয়ার আর মেনি পারসনস। কিন্তু আমি যদি বলতাম দেয়ার ড্যাশ, এখানে বি লিখলাম, আর স্কুল once upon a time, once upon a time, তাহলে এটার অ্যান্সারটা কে কে দিতে পারবে আমি একটু দেখি তো কমেন্ট বক্সে। once upon a time, আমি দেখি একটু কমেন্ট বক্সে কারা কারা মনোযোগ দিচ্ছে এবং এটা অ্যান্সারটা কারা কারা দিতে পারছে। ওকে, আমি একটু দেখি কারা কারা এটা অ্যান্সারটা আমরা দিতে পারছি। ওকে ওকে, ভেরি গুড, এটা হবে ওয়াজ। কেন ওয়াজ হবে, তুমি সিরিয়াসলি বুঝতে পারতেছো যে once upon a time এটা একটা পাস্ট একটা ইনসিডেন্ট, ঘটনাকে নির্দেশ করছে। সো এখানে অবশ্যই ওয়াজ বসবে। সো জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আরো একটা কারণ হচ্ছে এখানে এই স্কুল আছে, তাহলে এই স্কুল মানে কি, এই স্কুল হচ্ছে সিঙ্গুলার, তাহলে অবশ্যই ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ফর্ম। সো এই জিনিসগুলো আমি তোমাদেরকে বারবার বলি, বারবার বলার একটাই কারণ কি জানো, কারণ হচ্ছে যাতে করে তুমি ভুল না করো, যাতে করে তুমি ভুল না করো, যাতে করে তুমি বুঝতে পারো জিনিসগুলা। ঠিক আছে, সো এখানে ওয়াজ বসবে। ওকে ওকে, তারপরে যেটা আছে যে দেয়ার আর মেনি পারসনস ইন দ্য সোসাইটি অ্যান্ড দে ড্যাশ দ্য সেম রাইট। আমি আবার বলছি যে একই জিনিস, উত্তর হ্যাভ বসাই দাও, কারণ দেটা হচ্ছে কি, দেটা হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে, দে থার্ড পারসন হলো, দে কিন্তু প্লুরাল নাম্বার, দে হচ্ছে কি প্লুরাল ইন নাম্বার, সো আলটিমেটলি হ্যাভ বসবে। সো দে হ্যাভ দ্য সেম রাইট, হয়তো এখানে রাইটস হইতো, যাই হোক, দে হ্যাভ দ্য সেম রাইটস দ্যাট ওয়ান ড্যাশ। এখন দেখো এই যে ওয়ান, একটু আগে তোমাদেরকে শেখালাম যে ইনডিফিনিট প্রোনাউন বা অনির্দিষ্ট প্রোনাউন, এখানে নো ওয়ান যেমন হয় ঠিক তেমনি ওয়ানও হতে পারে। সো ওয়ানের পরে যে ভার্বের ফর্মটা আছে তোমরা কিন্তু অলরেডি বলা উচিত বা বলতে পারা উচিত যে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে এক্সপেক্টস, একটা এস এক্সট্রা যুক্ত হবে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, এখানে অ্যান্সারটা হবে এক্সপেক্টস। ঠিক আছে, সো ওয়ান এক্সপেক্টস ফ্রম ওয়ানস সোসাইটি। ওই যে দেখো, ওই যে পজিটিভ, যে এই যে পজিটিভ প্রোনাউনের যে ব্যাপারটা এখানে আসছে আবার, যে এক্সপেক্টস ফ্রম ওয়ান সোসাইটি। সো টু, এখন আমাকে বলো এই টু হচ্ছে আমার কি ইনফিনিটিভের মতো কাজ করছে, এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যাডভার্ব। সো অ্যাডভার্বের পরে এখানে একটা ভার্ব আছে, মানে সরি প্রিপোজিশন আছে, এই প্রিপোজিশনের পরে যে ভার্বের ফর্ম আমি বসাবো সেটা অবশ্যই ভি1 বসবে। সো এখানে যা আছে তাই বাবা বসায় দাও, তাহলেই তোমার অ্যান্সার সঠিক বলে প্রতিফলিত হবে। So to form a peaceful society, one should be watchful to see the others' right are not violated. অর্থাৎ অন্যদের যেই মানে আমার রাইটস আছে, আমার যে অধিকার আছে, এগুলো যেন লঙ্ঘিত না হয়। এভরি সিটিজেন মাস্ট, তাহলে বাবা মাস্ট আছে, মাস্ট হচ্ছে মোডাল ভার্ব, তাহলে একই রুল, সেই সিগমা রুল, যে এই রুল বারবার আসতেছে। দেখো এইচএসসি লেভেলেও বারবার এই ঘোড়ারান্ডা এই একই রুলই আসতেছে, তাই না? ডোন্ট মাইন্ড ঘোড়ারান্ডা, এই জন্য বললাম যে আসলে ঘুরে ফিরে ওই একই জিনিস। সো কে বলবে যে রাইট ফর্ম ভার্ব কঠিন? আমার মতে রাইট ফর্ম ভার্ব হচ্ছে সবচেয়ে সহজ এসএসসি আর এইচএসসি লেভেলে, যদি আমাদের একটু ভোকাবুলারিটা ঠিকঠাক থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের যদি ভার্বের ফর্মগুলো চেনা থাকে এবং আমরা প্র্যাকটিসটা শুধু মুখস্থ করে না করে আমরা প্র্যাকটিসটা একটু মানে মানানসই প্র্যাকটিস, একটু যেটা ইফেক্টিভ হয় এরকম করতে পারি, তাহলে মাস্ট হচ্ছে মোডাল ভার্ব, এরপরে যেটা বসবে সেখানে ভার্ব ওয়ান বেস ফর্ম বসবে, শেষ। এইটা যে জানে সে জানে যে এখানে যা আছে সেটাই বসাই দিতে হবে। তো হ্যাবিট অফ ওবেইং, দেখো এই যে অফের পরে যে ভার্বের ফর্মটা বসছে, এই দেখো ওবে হচ্ছে আমার ভি1 আর এইটা হচ্ছে আইএনজি। এই ফর্মটাও তোমাদেরকে শিখিয়েছি, যদি এইটা পরীক্ষায় আসে আশা করি তোমরা ভুল করবা না। সো দ্য হ্যাবিট অফ ওবেইং দ্য রুলস এন্ড রেগুলেশনস অফ দ্য সোসাইটি,
সেলফিশনেস, তাহলে সেলফিশনেস হচ্ছে আমার এখানে কি? সেলফিশনেস হচ্ছে আমার আলটিমেটলি সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টটাকে যখন আমি নেগেটিভ ভাবে লিখবো, তো নেগেটিভ ভাবে লিখতে হলে আমাদেরকে সেলফিশনেস এর পরে ডাজ আনতে হবে। কি আনতে হবে? ডাজ নট হ্যাভ। তাহলে এইভাবেও মাঝে মাঝে পরীক্ষায় এসে পড়তে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে এই টু ডু ভার্ব গুলাকে ইউজ করতে হবে। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এটার সাথে সবসময় ডাজ বসে, এখানে কিন্তু ডু বসানো যাবে না। সো এটা যেহেতু নেগেটিভ আছে, সেই ক্ষেত্রে যে ডাজ নট হেল্প, আবার ডাজ নট হেল্প না লিখে কেউ ডাজ নট হেল্পস লেখো না, হেল্পস হবে না, ঠিক আছে? ডাজ নট হেল্প হবে, কারণ ডাজের পরে আর কি বসে না, এই যে এস বা ইএস ফর্ম বসে না, বসে হচ্ছে বেস ফর্ম। সো সেলফিশনেস ডাজ নট হেল্প দ্য সোসাইটি, অর্থাৎ তুমি যদি নিজেকে নিয়ে নিজে আত্মকেন্দ্রিক হয়ে বসে থাকো, এটা তোমার সমাজকে কখনো সাহায্য করবে না। রেদার ইট হচ্ছে আমার এখানে কি? ইমপার্সোনাল প্রোনাউন। সো ইমপার্সোনাল প্রোনাউনের পরে কি হয়? ভার্ব ওয়ান প্লাস এস বাই ইএস, তাহলে এটাও হয়ে যাবে ডেস্ট্রয়েস। Rather it destroys the peace and happiness of others, so we all, এখনো উই আছে বাবা, উই আছে, উই হচ্ছে প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তার মানে এখানে যা আছে সেটাই বসাইতে হবে। কিন্তু সো উই অল ড্যাশ, তাহলে এখন উই অল থিঙ্ক অফ দ্য গ্রেটার ইন্টারেস্ট বললে বাক্যটার অর্থগত যোগ্যতা হারায় যায়। তো সেই ক্ষেত্রে একটু ভাবতে হবে যে আমি কি আনলে এখানে বেটার হয়। তখন মনে পড়বো, ও একটা সিগমা রুল তো আমার মনেই আছে, যে আমি এখানে মোডাল ভার্ব বসাই দিতে পারি। সো আমরা একটা উচিত বসাই দিই, যে উচিত মানে শুড। সো উই অল শুড থিঙ্ক অফ দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি। সো এই জিনিসগুলো যদি তোমাদের মাথায় থাকে, তাহলে কিন্তু এইটা কোনো ম্যাটারই না, খুবই ইজি রাইট ফর্ম ভার্বস। শুধু প্র্যাকটিস, ডিটারমিনেশন অ্যান্ড আলটিমেটলি বুঝার ক্ষমতাটা, অর্থাৎ তুমি বুঝে বুঝে করলেই এই বুঝার ক্ষমতাটা বাড়বে। সো এখন বলো, কারো কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, কোনো রুলসের ব্যাপারে জানা থাকলে বলতে পারো, ঠিক আছে? ওকে, যদি থাকে তাহলে আমাকে বলতে পারো, আর না বলতে পারলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোনো প্রবলেম নেই। সো আশা করি তোমাদের কাছে ভালো লাগছে প্র্যাকটিস সেশনটা। আমরা চেষ্টা করব কালকেও আরেকটা প্র্যাকটিস সেশন করতে, যাতে করে আমাদের রাইট ফর্ম ভার্বসের এই চলমান ধারাটা চলতে থাকে, ঠিক আছে? এবং আশা করি তোমরা সবাই হচ্ছে ওই ক্লাসটাতে খুব মনোযোগ সহকারে জয়েন করবা, ঠিক আছে?